গুড মর্নিং এভরিওয়ান। কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. জি, ওয়েলকাম টু সিএসসি 471, which is System Analysis and Design কোর্স। সো এই কোর্স নিয়ে আপনাদের কি ধারণা বা কি শুনছেন, একজন বলেন। এনি আইডিয়া আর গেস? আচ্ছা, সো এই কোর্সে হচ্ছে আপনাদের বিভিন্ন সফটওয়্যার বা সিস্টেমের ডিজাইন ডায়াগ্রাম এবং কিছু থিওরিটিক্যাল পার্ট থাকবে। সো আমাদের কোর্সে দুইটা মেইন পার্ট হলো থিওরিটিক্যাল পার্ট আর হচ্ছে ডায়াগ্রাম পার্ট। ডায়াগ্রামটা হচ্ছে মেজরিটি। দেখা যাচ্ছে মিড টার্ম বা ফাইনালে অ্যাবাউট 70 to 80% মার্ক থাকে ডায়াগ্রাম থেকে, আর থিওরিটিক্যাল পার্ট থেকে অ্যাবাউট 20%, আর মেবি লেস দেন দ্যাট। তো ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা, যেহেতু কতবার আমার ফার্স্ট সিএসসি 471 ক্লাস না হলো, তো আমি নোটিস করেছি যে স্টুডেন্টরা খুব ওভার থিঙ্কিং করে। হ্যাঁ, আপনাদের বেশি ওভার থিঙ্কিংটা এখানে করা লাগবে না আশা করি। ডায়াগ্রামের প্র্যাকটিস শিট দেওয়া হবে, যদিও প্র্যাকটিস শিটে ইমপ্রুভমেন্ট এবং কিছু ভুল আছে, সেটা আপনি আমাদেরকে নোটিফাই করতে পারেন, কারণ আমরা এখনো প্র্যাকটিস শিটের উপর কাজ করতেছি ইমপ্রুভ করার জন্য। সব ভুল থাকতে পারে। আর থিওরিটিক্যাল পার্ট, স্লাইড জাস্ট পড়লেই যে হবে এমন কোনো কথা, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম স্লাইড থেকে আসে, বাট আপনাদের কিছু হয়তো নিজেদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু কোশ্চেন আসতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে এক্সপ্লেন করতে হবে। স্লাইড থেকে যে ডাইরেক্ট থাকবে এমন কোনো কথা নেই। যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় তাহলে আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন। এটা হচ্ছে আমার অবজারভেশন লাস্ট সেমিস্টার থেকে। আর এই কোর্সটা একটু বোরিং, আই উইল বি অনেস্ট। বিশেষ করে থিওরিটিক্যাল পার্টটা খুবই বোরিং। হয়তো দেখা যাচ্ছে পড়াইতে পড়াইতে আপনি ঘুমায় পড়ছেন, যেটা আমার ক্ষেত্রে হয়, আমিও ঘুমায় যাই। আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, নতুন ম্যাটেরিয়াল বা নতুন কন্টেন্ট আমরা অ্যাড করব ইনশাল্লাহ। হয়তো ভবিষ্যতে আপনাদের পর যারা আসবে তারা একটু বেটার কন্টেন্ট বা ম্যাটেরিয়াল দেখতে পারবে। সো চলেন শুরু করি আমাদের ফার্স্ট লেকচার। আমি রেকর্ড করতেছি, রেকর্ডিং দেওয়া হবে, বাট তার মানে এই না যে আপনারা মিস করবেন। যেটা বললাম, থিওরিটিক্যাল পার্টে হচ্ছে আপনাদের ওন আন্ডারস্ট্যান্ডিং থেকে হয়তো অ্যান্সার করা লাগতে পারে পরীক্ষার মধ্যে। তো সেই ক্ষেত্রে প্রিফারেবল হবে যে আপনারা একটু ক্লাসে চেষ্টা করবেন মনোযোগ দেওয়ার। মিড টার্মে খুব সম্ভবত আপনাদের, যদি আপনাদেরকে এখনো এখনো মনে হয় আপনাদের অ্যাডভাইসিং এর কাজ শেষ হয়নি, অনেকে হয়তো ক্লাস থেকে সিএসসি 47 এর কোর্স থেকে উইথড্র করতে পারেন। আপনাদের কি অবস্থা, কনফার্মেশন বা কোনো ইস্যুস এখনো কি রানিং, বা নাকি আপনাদের সব শেষ কাজ করা? এনি আপডেট অন ইউর অ্যাডভাইজিং? অ্যাডভাইজিং এখনো চলছে। চলছে, আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। এবারে যেহেতু প্রথম একটু কানেক্ট ওয়েবটা ছাড়া হয়েছে, তো একটু ইস্যুস হবে, একটু ধৈর্য ধরবেন। আহ, ইনশাল্লাহ পরের বার বা এরপরে আরো ভালো ইমপ্রুভমেন্ট হবে। হুম, আচ্ছা। মিড টার্মে হয়তো আপনাদের 20 মার্কস থাকবে, 20 or 25 মার্কস। ফাইনালে 35, ফাইনালে 35। আর ল্যাবে খুব সম্ভবত 30 মার্কস, আর রেস্ট অফ দ্য মার্ক, কুইজ, অ্যাসাইনমেন্টস এখানে থাকবে আর কি। ল্যাবের ক্ষেত্রে একটু আপনারা সাবধানে ল্যাবগুলো করবেন, এবং প্রতিটা মডিউল বা স্প্রিন্ট যেটাই বলেন একটু সুন্দরভাবে করবেন বা টাইমলি করবেন, আদারওয়াইজ মার্ক পেতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ ল্যাবের স্যাররা খুবই স্ট্রিক্ট
অনেক স্যার, অনেক স্ট্রিক্ট। যদি মডিউল ঠিক মতো করতে পারেন বা টাইম ধরে ধরে করতে পারেন তাহলে হচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর থিওরি পার্টটা তো আমার কাছে আমার কাছে আপনারা যেটা বললাম অ্যান্সার করবেন সুন্দরভাবে, ভুল ত্রুটি কম করবেন, ওভার থিঙ্কিং কম করবেন, দেখবেন যে মার্ক উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো শুরু করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমাদের যে স্লাইড বা ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিব খুব শীঘ্রই। স্ক্রিন দেখা গেলে একটু বলবেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্টে হচ্ছে ইন্ট্রো স্লাইড নরমালি আমাদের থাকে। সো সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন, যেটা একটু আগে বললাম, সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন বলতে কি বোঝানো হয়? আমি একটা সিস্টেম বানাবো বা একটা সফটওয়্যার বানাবো বা একটা ওয়েবসাইট বানাবো। হ্যাঁ, তো আপনি যখনই একটা প্রজেক্ট স্টার্ট করবেন তখনই তো জাস্ট র্যান্ডমলি ব্লাইন্ডলি আপনি কাজ করা শুরু করবেন না। আপনার কিছু রিকোয়ারমেন্ট করা লাগবে, পিওসি করা লাগবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। যেমন আপনি ইউসিসটা বানাচ্ছেন, ইউসিস বানানোর জন্য আমার কি কি লাগবে, স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে ওদের কি রিকোয়ারমেন্ট থাকবে, তারপর ফ্যাকাল্টিদের পার্সপেক্টিভ থেকে কি রিকোয়ারমেন্ট থাকবে, এবং ওগুলো আসলেই ফিজিবল নাকি, আসলেই পসিবল নাকি, বিভিন্ন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমরা করব। এই অ্যানালাইসিস করার পর আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো এক্সট্রাক্ট করার পর আমরা হচ্ছে একটা আর্কিটেকচারাল প্যাটার্ন আঁকবো, বা বলবো যে ঠিক আছে আমি ফ্রন্ট এন্ডে হচ্ছে এটা ইউজ করব, ব্যাক এন্ডে হচ্ছে এটা ইউজ করব, ডেটাবেসের জন্য আমি মাইক্রোসফট এসকিউএল, এসকিউএল সার্ভার, নো এসকিউএল সার্ভার ইউজ করব। হ্যাঁ, এই অ্যানালাইসিস করব বা আর্কিটেকচার ডিজাইন করতেছি বা ডায়াগ্রামটা ডিজাইন করতেছি, রিকোয়ারমেন্টটাকে আমরা ফ্লো দেখাচ্ছি যে এখান থেকে এখানে যাবে। এই কন্টেন্ট গুলো হচ্ছে আমরা এই কোর্সে কভার করব। হ্যাঁ, সো লেকচার ওয়ানে আমাদের 5টা পার্ট আছে। হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, সফটওয়্যার লাইফ সাইকেল, আর ডেভঅপস এর 2টা পার্ট, প্রজেক্ট টিম রোলস এন্ড স্কিলস। জাস্ট ওয়ান মোমেন্ট। আচ্ছা, এখানে তো এভাবে রাখতে তো দেখা হচ্ছে, রাইট? ক্লিয়ার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, যেটা আমরা একটু আগে দেখলাম। আর আরেকটু যদি ডিসক্রিপশনে যাই, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা, এসডিএলসিটা আসলে নরমাল সবচেয়ে মেইন হচ্ছে মিনিং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, বাট ইনফরমালি অনেকে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও বলে, বাট মেইন মিনিং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেল। ঠিক আছে, is the process of determining how an information system can support business needs, designing the system, building it and delivering it to the users. ইনফরমেশন সিস্টেমটা কি তাহলে আমরা একটু দেখি। ইনফরমেশন সিস্টেম হচ্ছে সেই সফটওয়্যার অ্যাপ্লিকেশনস বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার সিস্টেম গুলো যেগুলো হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর, কালেক্ট বা ডিস্ট্রিবিউট এই ধরনের কাজগুলো করতে পারে। সো ইনফরমেশন সিস্টেম কি? লার্জ অ্যামাউন্ট অফ ডেটা কালেক্ট, ম্যানেজ, ডিস্ট্রিবিউশন, এই কাজগুলো যে সিস্টেম বা সফটওয়্যার গুলো করে সেগুলো হচ্ছে ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, তো ইনফরমেশন সিস্টেমের মধ্যে আমার কম্পোনেন্ট কি কি থাকতে পারে তাহলে একটু বলতো। যেহেতু এটার কাজই হচ্ছে ডেটা কালেক্ট, ম্যানেজ বা ডিস্ট্রিবিউশন করবে, তাহলে একটু এক্সাম্পল বলতো কি কি থাকতে পারে ইনফরমেশন সিস্টেমের এক্সাম্পল। স্যার, ডেটাবেস। ডেটাবেস, নাইস। আরেকটা কি হতে পারে? হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে কিন্তু থাকতে পারে, রাইট? যেমন আমি যে এখন আপনার ল্যাপটপে ক্লাস নিচ্ছি, ল্যাপটপের মধ্যেও তো ডেটাটা থাকে, কালেক্ট করতেছি আমি, রাইট? এই যে ভিডিও রেকর্ডিং করতেছি, তাহলে ল্যাপটপও কি একটা ইনফরমেশন সিস্টেমের পার্ট না? Yes, sir. ল্যাপটপ বলেন বা পিসি বলেন বা মোবাইল ফোন ডিভাইস বলেন বা নেটওয়ার্কিং কম্পোনেন্ট গুলো বলেন, আমার নেটওয়ার্কে বিভিন্ন ক্যাশ ডেটা, তারপর হচ্ছে টেম্পোরারি কুকিজ। কুকিজ কি? একটা টেম্পোরারি ডেটাবেস ফর ওয়েব। এগুলো সবগুলো হচ্ছে কি আমার ডেটা কালেক্ট, ম্যানেজ বা ডিস্ট্রিবিউশনের কাজে
ব্যবহৃত হচ্ছে। সো দিজ আর অল পার্টস অফ ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেম মানে কি? আমার ডেটা কালেক্ট, স্টোর, ডিস্ট্রিবিউশন করবে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। ঠিক আছে? আর এই ইনফরমেশন সিস্টেম কিভাবে আমার বিজনেস নিড, তারপর সিস্টেম ডিজাইন, বিল্ডিং করার পরে ইউজারকে আমি ডেলিভার করব, এই সাইকেলটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তাহলে ইনফরমেশন সিস্টেমকে ইউজ করে আমি কিভাবে আমার অর্গানাইজেশনের নিডটাকে ফুলফিল করব, সিস্টেমটাকে ডিজাইন করব, হ্যাঁ, তারপর হচ্ছে বিল্ড করে আমার ইউজারকে ডেলিভার করব, এইগুলো হচ্ছে কি আমার এসডিএলসি বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। বাট এটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলাটাই ভালো, এসডিএলসি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আচ্ছা, এখন এই লেকচারে আপনি একটা পার্টের উপর, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। হ্যাঁ, এটা দেখবেন আপনি ফার্স্ট পার্টে দেখবেন সিস্টেম অ্যানালিস্ট অনেকবার আসছে। এখন সিস্টেম অ্যানালিস্ট যে তার কাজ কি, সিস্টেম অ্যানালাইসিস আমরা কি আসলে সেটা দেখি। এখন মনে করেন আমি হচ্ছে বিজনেস পিপল, হ্যাঁ, আমি টেকনিক্যাল পার্সন না। আমার মাইন্ডসেট হচ্ছে যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, আমি আর কিছু যাই না এটার ভিতরে বা বাইরে কি কি কোডিং করা লাগবে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এখন যারা ইঞ্জিনিয়ার, ডেভেলপার, তারা হচ্ছে কি আবার যে আমি বিজনেস নিয়ে পাই না ভাই, আমি জাস্ট কোডিং করতে পারি, আমি জাস্ট কোডিং করতে পারি আর কিছুই করতে পারি না, আমি বিজনেসের রিকোয়ারমেন্ট গুলো বুঝি না। হ্যাঁ, তাহলে এখন দেখেন এক সাইড বলতেছে কি যে আমি ভাই কোডিং পাই না, আর এক সাইড বলতেছে স্যার আমি রিকোয়ারমেন্ট গুলো পাই না। তো এদের মধ্যে তাহলে কমিউনিকেশনটা কি ল্যাকিং হবে, নাকি মনে হয় ওরা দুজন মিলে কোলাবোরেশন করে একটা মিটমাট করতে পারবে? কি মনে হয় আপনার কাছে? স্যার ল্যাকিং হবে। ল্যাকিং হবে, রাইট? সো তার মানে আমার মাঝখানে একজন ব্রিজ লাগবে, যে হচ্ছে সিস্টেম বিজনেসটাকে, রিকোয়ারমেন্ট গুলোকে সে অ্যানালাইজ করে ধরে রাখতে পারবে, বুঝতে পারবে, এবং সেটা অ্যানালাইজ করে সিস্টেমটা ডিজাইন করে দিবে যে হ্যাঁ ঠিক আছে আমার সিস্টেমটা এরকম হতে পারে, এইসব জিনিস লাগবে, এরপর ইঞ্জিনিয়ারকে বলবে। হ্যাঁ, শুধু সিস্টেম অ্যানালিস্ট থাকবে, সিস্টেম অ্যানালিস্ট থাকবে এমন কোনো কথা না, আরো অনেক পার্ট আছে, বিজনেস অ্যানালিস্ট আছে, ইনফরমেশন অ্যানালিস্ট আছে, বাট মোটামুটি আপাতত ধরেন সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে একটা ব্রিজ বিজনেস বা স্টেক হোল্ডারদের মাঝখানে, আর হচ্ছে ইঞ্জিনিয়ারদের মাঝখানে একটা ব্রিজ। সো তার হচ্ছে বিজনেস এবং সফটওয়্যার বা টেকনিক্যাল নলেজ দুটাই আছে। খুব বেশি যে এমন না যে পুরো কোডিং সে করবে, যদিও বাংলাদেশে বা জানি তো টাকা বাঁচানোর জন্য মানুষ একজনকে দিয়ে সব করায়। So, এটা অনেক কনফিউজিং। আমরা এখন একটা জিনিস বলবো, 471-এ আমরা অনেক কিছু দেখবো যে বেস্ট প্র্যাকটিসেস বলে একটা কথা আছে, কিন্তু বাংলাদেশে এগুলো খুবই রেয়ারলি হয়, বা ওয়ার্ল্ডে হয় নাকি আমার আইডিয়া নেই, বাট অ্যাটলিস্ট বাংলাদেশে খুবই রেয়ারলি হয়, একজনকে দিয়ে সব করানোর চেষ্টা করে। হ্যাঁ, আচ্ছা, সো সিস্টেম অ্যানালিস্ট বাংলাদেশে আমি মনে হয় না দেখছি। এটার কাজগুলো হচ্ছে নরমালি হচ্ছে একটা প্রজেক্ট বা সেলস পিপল যারা আছে তারা নিয়ে আসে, তারপর হচ্ছে আর&ডি টিম বা প্রজেক্ট যে ম্যানেজার, তারা হচ্ছে কোলাবোরেশন করে একটা সিস্টেম ডিজাইন করে। সিস্টেম অ্যানালিস্ট মানে কোনো আলাদা রোল আমার জানা মতে আমি খুবই রেয়ারলি দেখছি, বাট থিওরিটিক্যাল বেস্ট প্র্যাকটিস বলে একটা কথা আছে, সেই হিসেবে আমরা ধরে নিলাম কি যে সিস্টেম অ্যানালিস্ট একটা ব্রিজ আছে। এটা হচ্ছে আমার সিস্টেম অ্যানালাইসিসের কাজ। আমি বিজনেস রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করব, তারপর ওখান থেকে বুঝবো যে না ঠিক আছে আমার ক্লায়েন্টের হচ্ছে, সে বলতেছে আমার জিনিসপাতি বা ই কমার্স ওয়েবসাইট থেকে যদি চিন্তা করি আমার জিনিসপত্র বেচা লাগবে, তাহলে নিশ্চয়ই হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড থাকবে, ওই ড্যাশবোর্ডে গ্রিড বা টাইল আকারে হচ্ছে আমার প্রোডাক্ট গুলোর ভ্যালু সহ থাকবে, কতটুকু প্রাইস। এই যে এই থিঙ্কিং গুলো করবে সিস্টেম অ্যানালিস্ট করে, ও বলবে যে ঠিক আছে তাহলে এটার জন্য আমি নোড ইউজ করি, বা হচ্ছে রিয়াক্ট ইউজ করি। হ্যাঁ, এগুলো বলে সে একটা আর্কিটেকচার ডিজাইন করে টেকনিক্যাল টিমকে দিবে। এটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিসের কাজ, এবং সিস্টেম অ্যানালাইসিসের যে মানুষগুলো করে সেগুলো হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। সেটা এখানে বলছে, দেখেন, দ্য সিস্টেম অ্যানালিস্ট প্লেস আ কি রোল ইন দি এসডিএলসি, analyzing the business situation, identifying opportunities for improvement,
and designing an IS information system to implement the improvements. The primary goal of the system analyst is to create value for the organization. প্রাইমারি গোলটা কি মনে রাখবেন, ভ্যালু ফর দ্য অর্গানাইজেশন। তার কাজ হচ্ছে আমার বিজনেস নিডটাকে আমি অ্যানালাইজ করে ওর জন্য বেস্ট আউটপুট বা বেস্ট কোনটা হবে সেটা হচ্ছে আমাকে প্রোভাইড করতে হবে। আর ক্যাপিটালিস্টিক কোম্পানির সবার জন্য সবচেয়ে প্রাইমারি গোল কি থাকে? বেশি প্রফিট, রাইট? এটা আচ্ছা, ইনফরমেশন সিস্টেম আমরা দেখছি। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেম আর সফটওয়্যার অ্যাপ্লিকেশন হুইচ ম্যানেজ লার্জ অ্যামাউন্টস অফ ডেটা, শেয়ার ইনফরমেশন বা ডিস্ট্রিবিউট করে, যেটা আমরা বললাম। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের সফটওয়্যার গুলো হচ্ছে জাভা, সি প্লাস প্লাস, .NET ফ্রেমওয়ার্ক, এই ধরনের দিয়ে লেখা হয়। আর কম্পোনেন্ট অফ আইএস, যেটা আমরা বললাম, সফটওয়্যার থাকতে পারে, ডেটাবেস থাকতে পারে, নেটওয়ার্ক থাকতে পারে বা হার্ডওয়্যার থাকতে পারে, মনিটর, প্রসেস, প্রিন্টার, কিবোর্ড। হ্যাঁ, আমি যখন কিবোর্ডে চাপ দেই তখন হার্ডওয়্যার কোর্স করছেন নাকি 341 বা 340? কিবোর্ডে চাপ দিই তখন কি হয় বলুন তো একটু, যদি কেউ করে থাকে। স্যার একটা ইন্টারাপ্ট জেনারেট হয়। হ্যাঁ, একটা ডেটা পাঠাচ্ছি না, সিগন্যাল পাঠাচ্ছি আমি। স্যার একটা ইন্টারাপ্ট জেনারেট হয়। হুম হুম, এটা একটা আমি ইয়ে করতেছি যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা ক্লিক করছি, তাহলে আমার হার্ডওয়্যারের ওই বাটনের পার্সপেক্টিভ থেকে একটা ভ্যালু ইনপুট হচ্ছে আমার স্ক্রিনে আসতেছে। ডেটা ডিস্ট্রিবিউশন, ডেটা পাসিং, রাইট? হ্যাঁ, কিবোর্ডটা এক ধরনের কম্পোনেন্ট অফ আইএস। আচ্ছা, so, যদি এই ইনফরমেশন সিস্টেম বা সিস্টেম অ্যানালিস্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে একটু বলেন। আচ্ছা, এখন কিছু সফটওয়্যার হরর স্টোরিজ, ইম্পর্টেন্ট না বাট জাস্ট একটু চোখ ভুলে যাচ্ছে আমরা নরমালি কি হয়। সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ব্যাংক অফ আমেরিকা। হ্যাঁ, তারা হচ্ছে একটা 5 বছরের একটা প্রজেক্ট বানাইলো অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য, অনেক টাকা খরচ করছে, কাজ করার পর এটাকে বাতিল করে দিছে। এত কষ্ট করে করার পর তাদের অনেক টাকা লস হয়ে গেল, রাইট? আচ্ছা, এটা হচ্ছে প্রথম সিনারিও, যেটা হচ্ছে আমি অনেক টাকা খরচ করলাম, আলটিমেটলি বাদ দিয়ে দিলাম। এরপর একটা দেখেন, B1 বোম্বার, একটা প্রজেক্ট যেখানে হচ্ছে, এখানে মনে হয় $1 বিলিয়ন নাকি কিছু একটা হবে। এয়ার ডিফেন্স সফটওয়্যারটাকে আপনার ইমপ্রুভ করার জন্য ওরা টাকা খরচ করছে অনেক, কিন্তু ওটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে নাই। প্রথমটা হচ্ছে কি অ্যাবান্ডন করে দিছে, বাতিল। আর একটা হচ্ছে কি আমি বানাইছি বাট আমার যেটা দরকার ছিল সেটা বানায় নাই। এবার লাস্টেরটা এরিয়ান, ওকে, এরিয়ান 5 ফ্লাইট 501। হ্যাঁ, এখানে কি বলছে, ultimately attributed to errors in requirement specification, inadequate software reuse practice। হ্যাঁ, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশনের ঝামেলাগুলো ছিল। হ্যাঁ, so, তার মানে আমরা কি বুঝলাম বলেন তো? রিকোয়ারমেন্ট দুইটা কেসে হলো কি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে নাই। তাহলে এই 3টা প্রজেক্ট ফেল হওয়ার পিছনে কি কি রিজন হতে পারে একটু বলেন তো? মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে নাই কেন? ফর এক্সাম্পল 2 নাম্বার বা 3 নাম্বার দেখেন, আমি বানাইছি কিন্তু হচ্ছে স্পেসিফিকেশন ওয়াইজ কাজ করে নাই। এই সিনারিওটা কেন হইতে পারে? কি ল্যাকিং থাকার কারণে এই ঝামেলাটা হয়েছে, কি মনে হয়? স্যার কমিউনিকেশন। কমিউনিকেশন, স্যার অ্যানালাইসিস প্রবলেমও থাকতে পারে। অ্যানালাইসিস প্রবলেম ছিল, হ্যাঁ রাইট রাইট। আরেকটা হতে এরকম দুইটা, একটা হচ্ছে কমিউনিকেশন হয় নাই ঠিক মতো, যে ঠিক আছে আমরা একটা ডায়াগ্রাম দেখবো তাহলে জিনিসটা আরো মাথায় আসবে। আমি একটা কিছু বলছি, বুঝছি এখন একটা হিউম্যান মাইন্ড আর একটা হিউম্যান মাইন্ড থেকে তো অনেক ডিফারেন্ট। আমি একটা কিছু বলছি যে হ্যাঁ আমার এই সিস্টেমটা এক্স কাজটা করবে, বাট আমি ভাবছি আচ্ছা জিনিসটা মনে হয় সে এইটা মিন করতেছে। এই ধরনের কমিউনিকেশন স্কিলের জন্য ঝামেলাটা হয়েছে। তো যখন আপনি বিজনেস পিপল বলে যে ওরা তো এত কিছু বুঝে না, রাইট? ওরা তো খুবই টেকনিক্যাল জিনিস খুবই হয়তো কম জানতে পারে, বা ওদের সাইড থেকে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাই। তো তারা বললো কি আমার হচ্ছে একটা ড্যাশবোর্ড লাগবে। এখন ড্যাশবোর্ডের ডিজাইনটা কি হবে বা ওর মন মতো হয়েছে নাকি সেটা তো আপনার ইঞ্জিনিয়াররা বলতে হবে না, ইঞ্জিনিয়ার তো ওদের মতো কাজ করে দিল। এখন ইঞ্জিনিয়ার যখন ওদের মতো ডিজাইন করলো তখন ক্লায়েন্ট বললো কি হ্যাঁ আমার সেটা পছন্দ হয়নি, পছন্দ হয়নি। তার মানে কি ক্লায়েন্ট তখন মানে
খুব গরম হয়ে যাবে, বলবে যে আপনি কি বানাইছেন, আমি তো এরকম চাই না। এই ধরনের ল্যাকিং এর কারণে ঝামেলাগুলো হয়। কিন্তু ততক্ষণে আপনি যে এ, 2 মাস বা 1 মাস ধরে কাজ করছেন, ক্লায়েন্ট কিন্তু টাকা দিয়েই যাচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্ট তো আশা করে রাখতেছে যে হ্যাঁ আমার মন মতো হইতেছে প্রজেক্ট। এই ধরনের লস গুলো হইতে পারে। হ্যাঁ, নর্মাল প্রজেক্ট গুলো এই কারণেই বাতিল হয়। দেখেন, 30% অফ লার্জ আইটি প্রজেক্টস আর ক্যান্সেলড বিফোর কমপ্লিশন। কমপ্লিট করার আগে বাতিল। যদি এটা ওল্ড স্ট্যাটিস্টিক্স, ইফ আই এম নট রং, হয়তো একটু চেঞ্জ আসতে পারে। আর 50% আইটি প্রজেক্টস আর ওভার বাজেট বাই মোর দেন 200%, যেটা হচ্ছে রিয়াল কথা। এইটা বলেন তো কি মিন করতে পারে? আইটি প্রজেক্ট ওভার মানে বাজেট ধরে রাখছে। সো ফর এক্সাম্পল, ক্লায়েন্টের বাজেট হচ্ছে 10 লাখ টাকা, সফটওয়্যার কোম্পানি থেকে বলেছে কি যে না আপনার 30 লাখ টাকা লাগবে। এখানে কার দোষ মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটা কি সফটওয়্যার কোম্পানি। হতে পারে? ফর এক্সাম্পল, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এমন দেখছি যে একটা জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা হয়ে যায়। হ্যাঁ, একটা বাগ ফিক্স করা লাগবে, এখন বাগ ফিক্স করতে খুব কম টাইম লাগবে। বাট কোম্পানি বললো কি যে না এটা অনেক ক্রিটিক্যাল, আমার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে লাগবে। জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজটা করা যায়, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আনা লাগবে। এখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আনলে ওকে টাকাটাও বেশি দেওয়া লাগবে, ঠিক না? ওর এগেনস্টে বিলটা বেশি উঠবে। তো এভাবে করে মানে এটা অ্যাকচুয়ালি ওদের দোষ দিয়ে লাভ নেই। এটা হচ্ছে আপনি ব্যবসা করতে আসছেন, তো টাকা তো ইনকাম করতেই হবে, রাইট? ওরা হচ্ছে কি করে, অনেক সময়, ম্যাক্সিমাম টাইম না, বাট কিছু কিছু সময় ইচ্ছা করে হচ্ছে এগেনস্টে বড় বড় ইঞ্জিনিয়ারকে আয় না বিলটা বাড়ায় দেয়। হ্যাঁ, অনেক সময় এটা আপনার সত্য না হতে পারে। ফর এক্সাম্পল, একটা বাগ ধরা পড়ছে, এখন আপনি জানেন না এটা কি আসলে ক্রিটিক্যাল নাকি ক্রিটিক্যাল না। এখন আপনি একটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তাও নিয়ে আসছেন সেফ থাকার জন্য, যেহেতু ক্লায়েন্টে এমার্জেন্সি। হ্যাঁ, এটা আনফরসিন সার্কামস্টেন্সের জন্য আপনি না বুঝে নিয়ে আসতে পারেন। এখন এটার জন্য কি সমস্যা হতে পারে, যখন টাকাটা বেশি হয়ে গেল, ক্লায়েন্ট পরবর্তীতে আপনার কাছে নাও আসতে পারে, বলতে পারে যে না ও আমার কাছে টাকা বেশি রাখছে, আমি ওর কাছে আসবো না। সো আপনাকে একটু ভেবে চিনতে, টাকা পয়সা ইনকাম করেন সমস্যা নেই, বাট একটু ভেবে চিনতে এই পদক্ষেপগুলো নিতে হবে। আচ্ছা, তারপর অনেকগুলো প্রজেক্ট হচ্ছে কি মাত্র 60% রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে তারপর ডেলিভার করে দিচ্ছি আমরা। আচ্ছা, এই ব্যাড নিউজ গুলো দেখলাম আর কি। যাই হোক, এরপর হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম দেখি, এটা একটু বড় করি। দেখেন, কি বুঝলেন? এতক্ষণ ধরে তো আমরা বললাম যে ক্লায়েন্ট বা ইঞ্জিনিয়ারদের মধ্যে গ্যাপ থাকে, মিসকমিউনিকেশন স্যার। মিসকমিউনিকেশন প্লাস আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার স্যাপার আছে, রাইট? সো ফর এক্সাম্পল, আমার কাস্টমার সে তো টেকনিক্যাল পার্সন না, ও এক্সপ্লেন করছে কি যে এরকম কিছু একটা লাগবে। আর এখানে দেখুন ও আসলে কি চাইছিল, জাস্ট সিম্পল একটা টায়ার মতো একটা দোলনা আর কি, যেটা হচ্ছে আগে গ্রামে বা গঞ্জে দেখতাম আমরা আর কি। খুবই সিম্পল একটা জিনিস চাইছে, কিন্তু সে এক্সপ্লেন করছে অনেক কমপ্লিকেট ভাবে, কারণ তার আইডিয়া নাই। এখন মিটিং যখন হয় তখন প্রজেক্টের লিডারই তো মিটিং এ থাকে, কারণ বেশি মানুষ থাকার তো মানে নেই, ক্লায়েন্ট বিরক্ত হবে। তো একজন মানুষ সে বুঝছে কি যে গাছের ভিতর দিয়ে যাবে দোলনাটা। হ্যাঁ, আর যে অ্যানালিস্ট সে ডিজাইন করছে কি যে গাছ কেটে আমি হচ্ছে $1 দিয়ে দিব। অ্যানালিস্ট হচ্ছে, যেটা বুঝলাম মানে, সে হচ্ছে ও বিজনেস, যেটা বললাম প্রাইমারি গোল কি বিজনেস নিডস বা কোম্পানির প্রফিটটা হচ্ছে ওর জন্য মেইন। তো অনেক সময় ও কিছু আনরিজনেবল ডিজাইন করে। কিরকম, যে আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্ট স্যাটিসফাই হলে হলে এখন যেমনি হোক, এটা দেখেন ফিজিবল, কখনো গাছটাকে এভাবে রাখা কখনো ফিজিবল? জি না স্যার। স্যার ইঞ্জিনিয়ারকে সে একটা আনরিজনেবল ডিজাইন দিয়ে বলবে কি এটা তোমাকে করতেই হবে যেমনি হোক, এরকম হয়? হ্যাঁ, ওটা সলিউশন পাচ্ছে না বা লাইব্রেরি খুঁজে পাচ্ছে না, কিন্তু সিস্টেমাইজ বললো কি যে না আমার ক্লায়েন্ট এটা লাগবেই, আনরিজনেবল ডিজাইন দিয়ে দেয়, তখন অনেক কষ্ট ইঞ্জিনিয়ারদের। আচ্ছা, এখন প্রোগ্রামার তো
প্রথমে যখন কোড লেখে বা পরবর্তী কোড লেখে অনেক সময় দেখেন ভাঙাচোরা লেখে, কোডে অনেক ভালনারেবিলিটিস থাকে, কোডে অনেক সিক্রেট ক্রেডেনশিয়ালস গুলো লিক হয়ে থাকে, গিটহাবে দিয়ে দেয় অনেকে এপিআই কি। হ্যাঁ, আপনি গিটহাবে সার্চে দেখবেন অনেকে হচ্ছে চ্যাট জিপিটির কি দিয়ে রাখছে, এগুলো অনেকে ওয়েব স্ক্যাপিং করে লিক করে দেয়। রেডিট পোস্টে দেখতে পারেন, আগে হয়তো, এখন অনেকে একটু সতর্ক হয়েছে। দেখেন প্রোগ্রামার কিভাবে লিখছে। এখন বিজনেস কনসালটেন্ট ওরা তো হচ্ছে অনেক হাইপ করে। হ্যাঁ, ওরা বলতেছে যে ক্লায়েন্টকে যে না তোমার এটা খুবই হয়ে বাঁধছে আমরা, হ্যাঁ এই দেখো তোমার একটা সোফা সিস্টেম হবে। হ্যাঁ, অনেক হাইপ করছে, বাট আসলে কাজের কাজ কিছুই হয় না। ডকুমেন্টেশন সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক, অনেকে করে না। আপনি একটা প্রজেক্ট বিল্ড করছেন স্ক্র্যাচ থেকে, ভালো কথা। হ্যাঁ, আপনি এ টু জেড জানেন। 2 বছর পরে আপনি আবার প্রজেক্টটা ধরতে গেছেন, আপনার কি কিছু মনে থাকবে নাকি থাকবে না? কি মনে হয়? থাকবে না স্যার। থাকবে না, রাইট? স্বাভাবিক। অনেকে ডকুমেন্টেশন করে না, এই জন্য আপনি এ টু জেড যা করছেন এগুলো একটা ডকুমেন্ট করে লিখতে হবে যে হ্যাঁ আমি এই ফাংশনটা লিখছি এই কাজের জন্য। এ ধরনের এক্সপ্লেনেশন না থাকলে পরবর্তীতে মনে করেন আমি 2 বছর পরে আসি বা আমার জায়গায় অন্য একটা ডেভেলপার আসুক, ওরা কিন্তু কিছুই বুঝবে না। ওরা প্রথমে এসে কোডে দেখবে, মাথা ঘুরাবে। অনেক সময় হয় না আপনারা কোড করার সময় যে হুট করে একদিন একটা কোড দেখলে মাথা ঘুরায়, হ্যাঁ এখানে কি করছে আসলে, টাইম কনজিউমিং ব্যাপার, তখন বোঝা নতুন করে। হুম, আচ্ছা, এটা অপারেশন টিম। অপারেশন টিমের কাজ হচ্ছে ডিপ্লয় করা। হ্যাঁ, ওরা ডিপেন্ডেন্সি, একটা প্রজেক্টের যে ডিপেন্ডেন্স গুলো ওগুলো কি কি ইনস্টল করছে এটা বোঝানো হচ্ছে, যে শুধু দড়ি ইনস্টল করছে দেখেন, বাট এই যে কাঠ লাগবে ওগুলো কিন্তু সে ইনস্টল করে নাই, যার কারণে একটা বাড়ি খায়। এটা ডেভঅপসের পার্টে আমরা দেখবো। এখন দেখেন ওরা কোড করছে কি আর কাস্টমারকে বিল করছে কিরকম, যে একটা রোলার কোস্টার বানিয়েছে তোমাকে, এত টাকা বিল করে দিছে। আর সাপোর্ট, কোনো সাপোর্ট নাই, জাস্ট ছেড়ে দিছে আল্লাহ নাম বলে, যা হবার হবে। আর কাস্টমার চাইছে কি আসলে, দেখছেন কত ভাবে মানুষের মানে, একটা কথা আছে না যে রুমার একজন থেকে একজনের কাছে যা যেতে অনেক বদলায়, সেম কাজটা এরকম, এখানে একটা এক্সাম্পল দেন। সিস্টেম অ্যানালিস্ট আমরা দেখছি একটু আগে, যে অ্যানালাইজ দ্য বিজনেস, আমরা ইমপ্রুভমেন্ট করার জন্য অপরচুনিটিস খুঁজবো, আর ইনফরমেশন সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ডিজাইন বানাবো। সিস্টেম অ্যানালিস্ট নিয়ে আমরা অলরেডি আমি এক্সপ্লেন করছি, যা হচ্ছে প্রজেক্ট মেম্বারদের সাথে ক্লোজলি থাকবে, স্টেক হোল্ডার বা টিম ডেভেলপার যারাই থাকুক তার সাথে থাকবে, এবং সঠিক সিস্টেমটাকে সে বাইর করার চেষ্টা করবে। আর যেটা বললাম, বিজনেস প্রবলেমটাকে তার সলভ করতে হবে। আর চেঞ্জ এজেন্ট বা ব্রিজ, সে হচ্ছে ব্রিজের মতো কাজ করবে। আর সিস্টেম অ্যানালিস্টের কি কি স্কিল থাকা লাগবে? টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল আর অ্যানালিটিক্যাল স্কিল, এই 3টে জিনিস লাগবে। টেকনিক্যাল স্কিল কেন থাকা লাগবে? কারণ সে যে বিজনেস রিকোয়ারমেন্ট থেকে যে একটা ডিজাইন করবে, এটা ডিজাইন করার জন্য তার তো টেকনিক্যাল স্কিল লাগবেই। আর বিজনেস স্কিল কেন? স্টেক হোল্ডার বা যারা ক্লায়েন্ট, তাদের কাছ থেকে সে বিজনেসের রিকোয়ারমেন্ট, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো সে বুঝবে। আর অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে কি, আপনার প্রবলেম সলভ আমি কিভাবে করতে পারি, হ্যাঁ তারপরে ওইটার উপর বেস করে আমি একটা ডিজাইন করতেছি, এই ধরনের স্কিলটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, তার থাকা লাগবে এই 3টা: টেকনিক্যাল, বিজনেস, অ্যানালিটিক্যাল। ওকে, সিস্টেম অ্যানালিসিস আমরা অলরেডি পড়ছি। Collection of notation, methodologies and tools used to gather details and analyze a problem solution prior to the information system design and implementation. ইনফরমেশন সিস্টেম ডিজাইন আর ইমপ্লিমেন্টেশনের আগে আমি ডেটা কালেক্ট করে অ্যানালাইজ করে সবগুলোকে লিস্ট করলাম, এটা হচ্ছে সিস্টেম অ্যানালিসিস কাজ। User system analysis বা requirement analysis must ensure that the proposed information system meets user needs, can be delivered on time, হ্যাঁ ডেডলাইন আগে দিতে হবে, আর হচ্ছে টাকা পয়সা কমের মাধ্যমে কতটুকু করা যায়। Need for system analysis কি বলে? Remember, finding and fixing a fault after software delivery is 100 times more expensive than finding and fixing it
during system analysis and early design phase. সো বেসিক্যালি সিস্টেম অ্যানালাইসিস করার সময় যদি কোনো ফল্ট বা বাগ বা ইস্যু বা ডিফিকাল্টিস যদি ধরা পড়ে, সেটা খুবই চিপ, কারণ আপনি এটা ডেলিভার ভার্সন সফটওয়্যার ছাড়ার পরে তখন আপনি বাগ ফিক্স করতেছেন। হ্যাঁ, তখন অনেক ডিপেন্ডেন্সি থাকে যে আমি এটা যদি চেঞ্জ করি তাহলে আদার ফাংশনালিটিস গুলো ধ্বংস হয়ে যাবে নাকি, তখন আরো অনেক কস্ট বেড়ে যায়। এটাই হচ্ছে বলতেছে। আচ্ছা, সফটওয়্যার লাইফ সাইকেল। সফটওয়্যার লাইফ সাইকেলে 4টা ফেজ আমরা দেখতেছি। একটা হচ্ছে প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন। 4টা ফেজ। প্রতিটা ফেজ থেকে আমার একটা আউটপুট থাকবে। প্রতিটা ফেজ থেকে আমার একটা আউটপুট বা ডেলিভারেবল থাকবে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, প্ল্যানিং 55 প্ল্যানিং, who build a system, why build a system, সিস্টেমটাকে কেন বানাচ্ছি? যেমন আমরা ইউসিস বলেন বা ই কমার্স বলেন, হ্যাঁ, বা মনে করেন ইউডেমি বলেন, বিভিন্ন এই ধরনের ওয়েবসাইট, এগুলো কেন বানাচ্ছি আমরা, সেটা প্ল্যানিং করলাম। মানে কেন বানাচ্ছি, হোয়াট ইজ দ্য পারপাস, এটা বিজনেস নিডটা কি আমার। অ্যানালাইসিস, হু, হোয়াট, হোয়েন, হোয়ার উইল দ্য সিস্টেম বি, সিস্টেমটা আমি কোথায় ডিপ্লয় করব, সিস্টেমটা কে ইউজ করবে, সিস্টেমটা কি হবে এবং কখন এটা হচ্ছে কার্যকর হবে। হ্যাঁ, বা সিস্টেম গুলো বা কোন ফ্রেমওয়ার্ক বা কোন কোডিং গুলো আমরা করব, এগুলো অ্যানালাইসিস হচ্ছে আমার যে অ্যানালাইসিস ফেজে হয়। ডিজাইন, হাউ উইল দ্য সিস্টেম উইল ওয়ার্ক, বিভিন্ন সফটওয়্যার আর্কিটেকচার আছে, যদি 470 করে থাকেন জানবেন। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, তারপর 3 tier আর্কিটেকচার, তারপরে এমভিসি প্যাটার্নের আর্কিটেকচার, এই ধরনের ডিজাইন বা ইয়ার ডায়াগ্রাম, এই ডিজাইন গুলো হচ্ছে আমার ডিজাইন ফেজে হবে। আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমি রিয়েল লাইফে ডিপ্লয় করলাম, এখন এটা আমার প্রজেক্টটা আপ হয়ে গেছে, সবাই ইউজ করতেছে, আমি ইমপ্লিমেন্ট করলাম, সিস্টেমটা ডেলিভার করলাম। এই 4টা ফেজে আপনার আউটপুট থাকবে। আউটপুট গুলো কি কি? প্ল্যানিং করার পরে আমি পাবো প্রজেক্টের প্ল্যানটা পাবো, একটা আউটপুট পাবো। প্রজেক্ট প্ল্যান, প্ল্যানিং ফেজ করার পর আমি প্রজেক্টের প্ল্যানটা পাবো। তারপর অ্যানালাইসিস করার পর আমি সিস্টেম প্রপোজাল পাবো। হ্যাঁ, অ্যানালাইসিস করার পর সিস্টেম প্রপোজাল। সো ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল বলি, আপনি আমি ক্লায়েন্ট হিসেবে আপনার কাছে ইউসিস নিয়ে আসলাম, ইউসিস এর রিকোয়ারমেন্ট নিয়ে আসলাম ক্লায়েন্ট হিসেবে। তো প্রথমে আমি হচ্ছে আপনাকে কিছু প্রজেক্টের আইডিয়া দিলাম যে আমার এগুলো লাগবে, প্রজেক্ট প্ল্যান আমি পাবলিশ করি, হ্যাঁ, যে আমার এইগুলো থাকবে। তখন কি হয়, বিভিন্ন কোম্পানি এই পোস্টটা দেখলো যে হ্যাঁ এই অমুক ক্লায়েন্ট আছে, এখন এই ক্লায়েন্টের কাজটা আমাদেরকে নিতে হবে। তখন বিভিন্ন কোম্পানি হচ্ছে ওদের মতো করে প্রপোজাল দেয়। হ্যাঁ, বলে যে আপনার এই ফিচার গুলো আমরা করে দিব বা এই ধরনের কাজগুলো আমরা করে দিব। এই অ্যানালাইসিসের কাজগুলো হচ্ছে কোম্পানিগুলো করে দিবে। হ্যাঁ, প্রজেক্ট হচ্ছে প্রথমে আমি দিলাম, মনে করেন ক্লায়েন্ট হিসেবে পাবলিশ করলাম যে আমার এই জিনিসটা লাগবে। তারপর বিভিন্ন কোম্পানিরা, ওরা হচ্ছে তো এখন তো বুঝছেনই অনেক কম্পিটিশন, ওরা প্রজেক্টে ধরার চেষ্টা করবে। তো ওরা ওদের মতো রিকমেন্ডে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সিস্টেম অ্যানালাইসিস করে দেখালো যে হ্যাঁ আমি আপনাকে এই ফিচার গুলো দিতে পারবো। তারপর ওগুলো অ্যানালাইসিস করার পর ক্লায়েন্টের যেটা ভালো লাগে সে সেটা সিলেক্ট করবে। এখন ডিজাইন ফেজটা সিলেক্ট করার পরেও হইতে পারে বা সিলেকশনের আগেও হইতে পারে। ক্লায়েন্ট যদি বলে যাচ্ছে ঠিক আছে তোমার রিকোয়ারমেন্ট গুলো আমার পছন্দ হয়েছে, তুমি আমাকে একটা কস্টিং বা হচ্ছে পুরো আর্কিটেকচার ডিজাইনটা পাঠাও, তখন হচ্ছে সে ডায়াগ্রাম বা টেবিলের ডায়াগ্রাম গুলো দিল, ইয়ার ডায়াগ্রাম যেটা বললাম, বা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম গুলো দিল, হ্যাঁ ডেটা কিভাবে ফ্লো হবে, বা মনে করেন আমার পুরা ইনফ্রাস্ট্রাকচারের ডিজাইনটা দিলাম যে এখানে একটা ফ্রন্ট এন্ডের এন্ড পয়েন্ট থাকবে এবং ক্লাউডের থ্রুতে সিকিউর ভাবে এনক্রিপ্টেড হয়ে ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ড থেকে এখানে যাবে। এই ধরনের ডিজাইন গুলো হচ্ছে ডিজাইন ফেসের কাজ। আর ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কি, আমি সিস্টেমটাকে এখন আপ করে দিছি
এবং মনিটরিং করতেছি কোনো সমস্যা হয় নাকি, সিপিইউ ওভারলোড হচ্ছে নাকি, র্যাম ওভারলোড হচ্ছে নাকি, বা কোনো ডিডিওএস অ্যাটাক হচ্ছে নাকি, হ্যাঁ, বা ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে নাকি, এগুলো মনিটর করতেছি। তার মানে প্ল্যানিং হচ্ছে আমি প্রথমে প্রজেক্টের প্ল্যান প্রপোজাল দিলাম, অ্যানালাইসিসে হচ্ছে আমি রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করে দিলাম, আর ডিজাইনে হচ্ছে আমি ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, সিস্টেম প্রপোজালটা হচ্ছে রিটেন, আর ডিজাইনটা হচ্ছে আমি একটা ভিজুয়ালাইজ করলাম যে হ্যাঁ ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাবে, বা টেবিলগুলো হচ্ছে এরকম ভাবে থাকবে। আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করে দিলাম, প্রজেক্টটা আপ করে দিছি, এখন সেটা অনলাইন কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসে মেথোডোলজি। মেথোডোলজি কি? এ ফর্মালাইজড অ্যাপ্রোচ or series of steps to implement SDLC. আচ্ছা, সফটওয়্যার 470 করে আসছেন না অনেকে? কেউ কেউ সব 470 করে আসছেন নাকি 471 এ ডাইরেক্ট আসছেন? স্যার করেছি। করছেন, রাইট? আচ্ছা, আপনারা বিভিন্ন মেথোডোলজি পড়ছেন না, যেমন ওয়াটারফল, তারপর প্যারালাল, অ্যাজাইল মেথোডোলজি, এগুলো কি পড়ে আসছিলেন? জি স্যার। আচ্ছা, তো এদের মধ্যে মেইন তিনটা ক্যাটাগরি আছে, ওখান থেকে হচ্ছে আবার কিছু সাব ক্যাটাগরিজ বের হয়। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে প্রসেস সেন্টার্ড, আমরা প্রত্যেকটা মেথোডোলজির মধ্যে দিয়ে যাবো আর কি। প্রসেস সেন্টার্ড, এইখানে আমার ফোকাসটা থাকবে, মেইন ফোকাস, সোজা ভাষায় বলি, মেইন ফোকাস থাকছে আমার ওয়ার্ক ফ্লো ডিজাইনের উপর, বা প্রজেক্টের অ্যাকশনের উপর, বা সফটওয়্যারটার অ্যাকশনের উপর। এক্সাম্পল বলবো না, আপনার একটা প্রজেক্ট আপনি বানাবেন, সেটা কি কাজ করবে বা ওর রিকোয়ারমেন্ট গুলো কি, সেইটার উপর ফোকাস থাকলে সেটা হচ্ছে প্রসেস সেন্টার। যেমন ওয়াটারফল হচ্ছে একটা প্রসেস সেন্টার মেথোডোলজি। তার মানে আমার অ্যাকশন, প্রজেক্টের অ্যাকশনের উপর বা সফটওয়্যার অ্যাকশনের উপর ফোকাস থাকলে সেটা হচ্ছে প্রসেস সেন্টার। আর ডেটা সেন্টার মানে কি? নাম শুনে বুঝতে পারতেছেন, আমার ডেটার উপর ফোকাস বেশি থাকবে, রাইট? ডেটার উপর ফোকাস বেশি থাকবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? আপনার অবজেক্ট ওরিয়েন্টেড নরমাল আমরা যেটা করছি, এনক্যাপসুলেশন, তারপর ইনহেরিটেন্স, এই ধরনের জিনিসপাতির উপর যদি বেশি ফোকাস থাকে, তখন ওই মেথোলজি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথোলজি। সো প্রসেস সেন্টারের ফোকাসটা কি? আমার সফটওয়্যারের প্রসেস বা অ্যাকশনের উপর। ডেটা সেন্টারের ফোকাসটা কি? ডেটার উপর। আর অবজেক্ট ওরিয়েন্টেড উপর অবজেক্ট ওরিয়েন্টেড ফোকাসটা কি? আপনার এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ধরনের টপিকগুলো আছে, ওগুলোর উপর ফোকাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এখন মেথোলজি কেন দরকার? মেথোলজি হচ্ছে কি, আমি কিছু প্রি ডিফাইন্ড বা কি বলবো, সবাই ইউজ করে মেথোলজি, ওই স্টেপ গুলো ফলো করে আমি হচ্ছে আমার একটা প্রজেক্ট বানাবো। এখন আপনি র্যান্ডম তো কাজ শুরু করলে হবে না, আপনাকে একটা অর্গানাইজড ওয়েতে কাজটাকে শুরু করতে হবে। এই জন্য হচ্ছে আমার মেথোলজি দরকার, বা একটা স্টেপ গাইডলাইন দরকার। ঠিক আছে, যে আমি প্রথমে এটা করব, প্রথমে ফ্রন্ট এন্ডটা বানাবো, এরপর ব্যাক এন্ডটা বানাবো, এরপর হচ্ছে ডেটাবেসটা বানাবো। এখন আপনি মনে করেন ডেটাবেস বানালেন, ফ্রন্ট এন্ড বানালেন, ব্যাক এন্ড সবার শেষে বানালেন, ঝামেলা হইতে পারে। এটা আপনাদের টিমের মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনারা কোন মেথোলজি ইউজ করবেন। এখন মেথোলজি গুলো কি কি আছে? ওয়াটারফল ডেভেলপমেন্ট। ওয়াটারফলটা কি একটু মাথায় রাখেন, কারণ এগুলো থিওরিটিক্যাল কোশ্চেনে ইম্পর্টেন্ট। ওয়াটারফলটা হচ্ছে ছোটখাটো প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। আপনি প্রজেক্ট নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনি ক্লিয়ার যে ক্লায়েন্ট কি চাচ্ছে, হ্যাঁ, আপনি একেবারে ক্লিয়ার, কোনো সন্দেহ নাই আপনার, এবং এটা ছোটখাটো প্রজেক্ট। হ্যাঁ, কারণ বড় প্রজেক্ট হলে কি হইতো, আপনি ক্লায়েন্ট থেকে প্রথমে বুঝছেন কিন্তু আস্তে আস্তে ভুলে গেছেন, হইতেই পারে। সো এটা অ্যাপ্লিকেবল ছোটখাটো প্রজেক্ট, এবং আপনি জানেন যে এটা কি আমার ইয়া হবে, কি কি আমার ডেলিভার করতে হবে, আপনি ক্লিয়ার রিকোয়ারমেন্ট নিয়ে, তখন হচ্ছে ওয়াটারফল ডেভেলপমেন্টটা কাজ করবে। কিরকম ভাবে? সো ছোট একটা প্রজেক্ট বানাচ্ছেন, আপনি রিকোয়ারমেন্ট নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন একেবারে বসেই,
তারপর হচ্ছে আপনি প্রজেক্টে কোড করা শুরু করলেন এবং সেটা এক স্টেপে শেষ করে দিবেন। কোনো ভার্সন নাই, মানে আলফা ভার্সন বেটা ভার্সন বলে কিচ্ছু নাই, একটা ভার্সনে আপনার পুরো প্রজেক্টটা শেষ। একবার আপনি অ্যানালাইসিস করছেন বা রিকোয়ারমেন্ট শিওর হয়েছেন, ডান, আপনি একটা ভার্সন বানাই দিছেন, মোমেন্ট, একটা ভার্সন বানাই দিছেন, আপনার প্রজেক্টের কাজ শেষ। ছোট প্রজেক্ট। তাহলে ওয়াটারফল ডেভেলপমেন্ট বৈশিষ্ট্য কি? আমার রিকোয়ারমেন্ট সম্পর্কে আমার ভালো ক্লিয়ার থাকতে হবে এবং আমি এক ভার্সনে কাজটা শেষ করে দিব। সো এটা বড় প্রজেক্টের জন্য কাজ করে না, কারণ কি বড় প্রজেক্টটা অনেক টাইম লাগে, রাইট? মনে করেন আপনি একটা মাইক্রো সার্ভিস প্রজেক্ট বানাচ্ছেন। মাইক্রো সার্ভিস মানে কি? অনেকগুলো মডিউল থাকে, সবগুলো মডিউলকে একসাথে গ্যাদার করে তারপর একটা বড় সফটওয়্যার বা ওয়েবসাইট বানাচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি একটা মডিউল বানার সময় কি ওই মডিউলে হচ্ছে ঝামেলা হইতেই পারে। তখন আপনি হচ্ছে বলতেছেন কি ক্লায়েন্টকে যে না, আমি এটা এক ভার্সনে শেষ করতে পারবো না, আমার আরো টাইম লাগবে, তবে আমি তোমাকে একটা আপাতত কিছু একটা ছোটখাটো ভার্সন রিলিজ করতে পারি। তখন ওয়াটারফল কাজ করবে না, কারণ ওয়াটারফলে আমার কাজই হচ্ছে একবারে কাজ শেষ। আচ্ছা, এবার প্যারালাল। প্যারালালটা হচ্ছে নাম শুনে বুঝতে পারার কথা, আমি 2-3 জনকে প্যারালালি কাজ করা শুরু করে দিলাম যে ঠিক আছে তুমি রিকোয়ারমেন্ট সম্পর্কে জানো, এখন তুমি প্যারালালি কাজ শুরু করে দাও। তো মনে করেন একজন ফ্রন্ট এন্ড, একজন ব্যাক এন্ড, একজন ডেটাবেস নিয়ে কাজ করলো, তারপর সবাই একসাথে সেটাকে ইন্টিগ্রেট করে দিল। এটা হচ্ছে প্যারালাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল ডেভেলপমেন্ট। এইবার ফেজ ডেভেলপমেন্ট আর প্রোটোটাইপিং দুইটার মধ্যে একটু আসি। তো প্রোটোটাইপিংটা হচ্ছে দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে রেগুলার প্রোটোটাইপিং আর একটা হচ্ছে থ্রো অ্যাওয়ে, ইফ আই এম নট রং, থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং। সো থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিংটা কি? আপনি একটা প্রোটোটাইপ সফটওয়্যার বানাইছেন, হ্যাঁ, বানাইয়া তারপর ফিডব্যাক নিচ্ছেন। আপনি ইউজার থেকে ফিডব্যাক বা স্টেক হোল্ডার থেকে ফিডব্যাক দিলেন। আচ্ছা, স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হতে পারে আপনার ইউজার, যারা ইউজ করবে, কাস্টমার আর কি, এবং যারা হচ্ছে সফটওয়্যার ওনার তারাও স্টেক হোল্ডার, আপনার প্রজেক্ট ম্যানেজার তারাও স্টেক হোল্ডার, আপনি নিজেও অনেক সময় স্টেক হোল্ডারের অংশ হতে পারেন। ঠিক আছে, সো যেটা বলছিলাম থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং, এটার কাজ হচ্ছে কি আপনি প্রোটোটাইপ বানাইছেন, হ্যাঁ, ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে হ্যাঁ এটা দেখো তো তোমার পছন্দ হচ্ছে নাকি, এটা প্রোটোটাইপ ভার্সন। তারপর মনে করেন পছন্দ হয় নাই বা কোনো ইস্যু আছে, আপনি ওটা ফেলে দিলেন, ওটা ইউজ করবেন না, জাস্ট ফা দিলেন, থ্রো। এটা হচ্ছে থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং। আর রেগুলার প্রোটোটাইপিং যেটা, সেটা হচ্ছে কি আপনি একটা প্রোটোটাইপ বানাইছেন এবং ফিডব্যাকের পর আপনি ওটার উপর আরো ইমপ্রুভমেন্ট করতেই আছেন, ওটার উপরে কাজ করতেছেন এবং আলটিমেটলি ওটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট থাকবে। সো রেগুলার প্রোটোটাইপিং কি? আপনি যে প্রোটোটাইপের উপর রিফাইন করতে আছেন গ্র্যাজুয়াল এবং সেটাকে ডেলিভার করতেছেন। আর থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং কি? আপনি কাজ করছেন, হয়তো কিছু একটা টেস্টিং করলেন, করার পর ফায়া দিলেন, শেষ। আর ফেজ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আপনি কতগুলো ফেজ আকারে যাচ্ছেন। তো কিরকম? মনে করেন আমরা যারা গেম খেলি, গেমের আর্লি ডেভেলপমেন্টে আর্লি ভার্সন থাকে, আলফা ভার্সন থাকে, রাইট, 1.0, 2.0। তা আপনি কি করলেন, একটা বড় প্রজেক্টের কাজ নিলেন, তারপর বললেন কি আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার টাকা পয়সা কিছু ইনকাম করতে হবে, আমরা ইঞ্জিনিয়াররা তোমাকে হচ্ছে আপাতত একটা ভার্সন রিলিজ করতেছি, সব ফিচার থাকবে না, বাট মনে করো লগ ইন করতে পারবে, লগ ইন করে হচ্ছে কিছু প্রোডাক্ট দেখতে পারবে। এখন কার্ট, অ্যাড কার্ট অপশনে ক্লিক করলে ওটা কাজ করবে না, বাট অ্যাটলিস্ট আপনি এটাকে আপ করে দিচ্ছেন, কাস্টমার বা আদার ইউজাররা ওভার দ্য ওয়ার্ল্ড ইউজ করতেছে। প্রথম ভার্সন 1.0 ইউজ করলেন, তারপর আরেকটা ফেজ 2.0 তে, ভার্সন 2.0 তে আপনি হচ্ছেন অ্যাড কার্ড অপশনটা অ্যাড করলেন। হ্যাঁ, এখন চেক আউট অপশনটা অ্যাড করা হয়নি বা পেমেন্ট সিস্টেমটা অ্যাড করা হয়নি, এটা আপনি 3.0 তে করলেন। এটা হচ্ছে ফেজ ডেভেলপমেন্টের কাজ। আপনি প্রতিটা ফেজে এক একটা ভার্সন বা ডেলিভারেবল ক্লায়েন্টকে দিচ্ছেন। ক্লায়েন্ট অ্যাটলিস্ট কিছু ফিচার নিয়ে আপনি অন হওয়ার পর কিছু টাকা পয়সা কামাইতেছেন। আচ্ছা, ওয়াটারফল, প্যারালাল, ফেজ আর প্রোটোটাইপিং নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন।
স্যার প্যারালাল ডেভেলপমেন্টেও কি আমরা কোনো ভার্সন বানাচ্ছি ফার্স্টে? ডিপেন্ড করে, মিক্স থাকতেই পারে, বাট প্যারালেল হচ্ছে ফোকাসটা কি, ফেস ডেভেলপমেন্টের ফোকাসটা কি দেখেন, আপনি একটা অনেকগুলো ফিচার নিয়ে আপনি পুরো টিম কাজ করতেছেন, আর প্যারালের মধ্যে আমি কি করলাম, তিনজন মানুষ, আমরা তিনজনই প্যারালি তিনটা ফিচার নিয়ে কাজ করতেছি, এবং যখন আমাদের সবার কাজ শেষ হয়ে যাবে তিনটাকে আমি হচ্ছে মার্জ করে দিব। ফোকাসটা কোন জায়গায় দেখেন, একটা হচ্ছে কি আমি পুরো প্রজেক্ট বা টিমটাকে একটা ভার্সনের উপর কাজ করাচ্ছি, হ্যাঁ এখানেও প্যারাল থাকতেই পারে, সবাই তো এক কাজ করে না, রাইট? আর এখানে প্যারালের মধ্যে ফোকাসটা কি, আমরা তিনজন তিনটা, একজন ফ্রন্ট এন্ড কাজ করো, একজন ব্যাক এন্ড করো, একজন ডেটাবেস করো, তারপর তিনজন নিচটাকে মার্জ করে দেবে, এই স্টেপটা হচ্ছে প্যারালাল। সো ওখানে ভার্সন থাকতেও পারে, মনে করেন আমি বললাম কি যে আহ, প্রথম ভার্সন 1.0 ভার্সনে আমি প্যারালাল ভাবে কাজ করতে পারি, করতে পারি না, মিক্স থাকতেই পারে, মেথোলজি মিক্স থাকতেই পারে, বাট আপনার ফোকাস থাকবে যে কোনটার উপর আমি ফোকাস করতেছি। যেমন ফেস্টের মধ্যে তো আমি প্রথম ভার্সনে সবাই প্যারালি কাজ করতে পারি, আবার প্যারাল ছাড়াও আমি একজনকে বললাম বাগ ফিক্স করো, তুমি একটা টিকিট দিয়ে দিচ্ছি তার নামে যে তুমি বাগ ফিক্স করো, ওটা হতে পারে। আর অ্যাজাইল ডেভেলপমেন্ট, এখন নরমালি সবাই এটা ইউজ করে, বড় প্রজেক্টে অ্যাজাইল ডেভেলপমেন্টটা বেশি হয়, কারণ কি অ্যাজাইলের মধ্যে, অ্যাজাইলের ভিতরে দুই তিনটা টার্ম আছে, স্প্রিন্ট, তারপর স্ক্রাম, রাইট? যারা 470 কোয়েশ্চেন তাদেরকে আপনারা অ্যাজাইল পড়ানো হয়েছিল না? ইয়েস স্যার। সো ওখানে আপনারা স্ক্রাম বা স্প্রিন্টের কনসেপ্টও জানছেন, রাইট? Yes, sir. আচ্ছা, সো স্ক্রাম মিটিং এ কি হয় বা অ্যাজাইলের মধ্যে কি হয়, নরমালি আমার ফোকাস থাকবে কি, প্রতিদিন আমরা মিটিং করব, প্রতিদিন, প্রতিদিন না হতে পারে, বাট খুবই ঘন ঘন হবে মিটিংটা, আমরা ক্লায়েন্টের সাথে বসবো, বা ক্লায়েন্ট না হলেও ক্লায়েন্টের রিপ্রেজেন্টেটিভের সাথে আমরা মিটিং করব, প্রতিদিন আমরা একটা কাজ করব, কাজটা করার পর আমি ক্লায়েন্টকে দেখাবো যে হ্যাঁ আমি গতকালকে এই কাজটা করছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি। এখন ক্লায়েন্ট বললো যে না ঠিক আছে পছন্দ হয়েছে আমার, বা বলতে পারে যে না আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই, তখন আপনি কি করলেন, আচ্ছা পছন্দ হয় নাই, আমি এটা টিকিট দিয়ে দিলাম যে ঠিক আছে আমরা এটা কালকে বা 2 দিন পরে ফিক্স করে দিব। এই যে কনস্ট্যান্টেনিয়াস মানে ইনস্ট্যান্টলি, হ্যাঁ কন্টিনিউয়াসলি আমি ইনস্ট্যান্ট ফিডব্যাকের মাধ্যমে আমি আমার প্রজেক্টটাকে বিল্ড করতেছি। তো এখানে স্প্রিন্ট থাকে, সো মনে করেন আমি এটা পুরো প্রজেক্টকে 4টা স্প্রিন্টে ভাগ করলাম, এক একটা স্প্রিন্ট 2 সপ্তাহ ম্যাক্সিমাম থাকে, ইফ আই এম নট রং, 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ ম্যাক্সিমাম থাকে। তা আপনি ক্লায়েন্টকে বললেন কি যে আমি এই স্প্রিন্টের মধ্যে তোমাকে এই কাজগুলো করে দিব, এবং এই প্রতিটা সপ্তাহের মাঝখানে আমরা প্রতিদিন মিটিং করব, যে মিটিংটাকে সবাই বলে স্ক্রাম মিটিং বলে। এটা আমরা বেশি না যাই, স্ক্রামের অনেক বড় ভাস্ট একটা আলাদা কোর্সই আছে, এবং স্ক্রামের একটা সার্টিফিকেটই আছে নেওয়ার জন্য, এটা প্রফেশনাল বা ইন্ডাস্ট্রি ইউজ করে স্ক্রাম সার্টিফিকেট। সো বেসিক্যালি কি করে, প্রতিদিন আমি মিটিং করব ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট বা রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলবো যে হ্যাঁ আমার এই কাজগুলো করছি, দেখো পছন্দ হয়েছে নাকি, হয় নাই, আচ্ছা আমরা 2 দিনের মধ্যে তোমাকে ফিক্স দিয়ে দিব। এই যে ইনস্ট্যান্ট ফিডব্যাক, তারপর ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে আমার অ্যাজাইল ডেভেলপমেন্টের উপর ফোকাস। আর নর্মালি ফেস বা ওয়াটারফল বা আগতে কি দেখছি আমি, যে ছোট ওয়াটারফলে দেখেন আমি পুরা রিকোয়ারমেন্টটা আগে করছি, এরপর পুরো কাজটা করছি, এরপর ক্লায়েন্টের ফিডব্যাক নিচ্ছি। ফেস বা প্রোটোটাইপিং এর মধ্যে যদিও আমরা ভার্সন ওয়াইজ রিলিজ করতেছি, বাট স্টিল প্রতি ভার্সনটা হচ্ছে আমি কি করতেছি, পুরো ভার্সনটা বানানোর পর আমি ক্লায়েন্টের ফিডব্যাক নিচ্ছি। বাট অ্যাজেলে হচ্ছে কি আমি প্রতিদিন বা অনেক ঘন ঘন হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে একটা স্প্রিন্টের আগে মানে স্প্রিন্টের মাঝখানে আমি ফিডব্যাক নিচ্ছি আর ইমপ্রুভ করতেছি, সেটা হচ্ছে অ্যাজেলের উপর আমার ফোকাস। ঘন ঘন ফিডব্যাক, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট, তারপর আলটিমেটলি আমার স্প্রিন্ট যখন শেষ আমি প্রোডাকশনে ডিপ্লয় করলাম, এরপর আমার আরো অনেক কাজ থাকে, আমরা দেখি যে আমার এই স্প্রিন্টে কি কি লার্নিং হয়েছে, বা স্প্রিন্টে আমার কি কি ল্যাকিং ছিল বা কি কি ভুল ছিল, হ্যাঁ এগুলো প্রজেক্ট টিম লিডার ওরা হচ্ছে ইয়া করে, কন্ট্রোল করে,
এটা স্ক্রামের অনেক একটা বড় পড়াশোনা আছে। So, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মেথোলজিস। হ্যাঁ, আর ডেভঅপসটা অ্যাকচুয়ালি মেথোলজিস বলা কি ঠিক হবে নাকি যাই না, এটা আমরা দেখবো। ডেভঅপস, এখন ডেভঅপস হচ্ছে অনেক একটা পপুলার জব সেক্টর, খুব পপুলার। ডেভঅপস হচ্ছে কি আপনার ডেভেলপার আর অপারেশন টিমের মাঝখানে ব্রিজ থাকবে। সো আগে কি হইতো, আমি এক্সাম্পল বলি। মনে করেন নরমালি আমরা যখন প্রোডাকশনে ডিপ্লয় দেয় সফটওয়্যার কোম্পানিগুলোতে, সবাই প্রিফার করে কি যে মনে করেন উবুন্টু বা লিনাক্স ডিস্ট্রিবিউশন বেস ওএস এ ডিপ্লয় করবো আমরা। উইন্ডোজেও করে, হ্যাঁ, উইন্ডোজে করে। বাংলাদেশের সরকারি প্রজেক্টগুলোতে উইন্ডোজে করে, যেমন ওয়াশার বা মেট্রোয়েল, এগুলোতে হচ্ছে উইন্ডোজ সার্ভারে ডিপ্লয় করে, কারণ মনিটর করতে সুবিধা হয়। আর নর্মালি উবুন্টু লিনাক্স করে। যাই হোক, ওটা ব্যাপার না। এখন কথা হচ্ছে আমি ডেভেলপার টিম পুরা 1 মাস ধরে উইন্ডোজ সার্ভারে যে পিএইচপি মাই অ্যাডমিন বা লোক জ্যাম্পে কাজ করতেছে, টেস্টিং করতেছে, হ্যাঁ, কিন্তু আমি ডিপ্লয় দিব কোন জায়গায়? উবুন্টুতে। এখন উইন্ডোজে আমার সব ঠিকঠাক মতো চলতেছে, কোনো সমস্যা নাই। এখন আমি যেদিন প্রোডাকশন ডিপ্লয়মেন্টের কাজ, যদি আপনারা মিম দেখে থাকেন, দেখবেন যে প্রোডাকশন অলওয়েজ আগুন লেগে থাকে। কারণ ডেভেলপমেন্টে কাজ করে, স্টেজিং এনভায়রনমেন্টে কাজ করে, কিন্তু প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করে না। আমি উইন্ডোজে যে কাজ করতেছে ওইটাই হচ্ছে উবুন্টুতে আপলোড করছি, কাজ করে না। এখন সবাই তো মানে খুবই প্যানিক। এটা কেন হতে পারে? কারণ মনে করেন একটা মূলত রিজন হতে পারে আমার উইন্ডোজে ডিপেন্ডেন্সি বা একটা প্রজেক্ট রান করার জন্য যে প্যাকেজ বা লাইব্রেরিও থাকে, ওগুলো হয়তো আগে থেকে ছিল বা আপনি জানেন না। আপনার প্রজেক্টে হয়তো ভার্সন কম্প্যাটিবিলিটি একটা ব্যাপার স্যাপার আছে, সেটা উইন্ডোজের মধ্যে আছে বাট উবুন্টুর মধ্যে নাই। এখন আমি তো উইন্ডোজে রান করছি ভালো কথা, কিন্তু উবুন্টুর মধ্যে হয়তো আমি চেক করি নাই। ডিপ্লয়মেন্টের কাজ কিন্তু অপারেশন টিমের কাজ, হ্যাঁ। আর ডেভেলপার হচ্ছে বিলটা করলো। এখন যখন ঝামেলাটা হয়ে গেল, তখন অপারেশন টিম বলতেছে কি যেটা ডেভেলপারের দোষ, কারণ ওরা কোড করে নাই। এখন ডেভেলপার বললো কি আমার উইন্ডোজ ভার্সনে কাজ করতেছে, তুমি করতে পারো না, এটা তোমার দোষ। এই ধরনের গ্যাঞ্জাম অলওয়েজ লেগে থাকতো। এখন এইটাকে কমানোর জন্য ডেভঅপস এর ইয়াটা আসছে, থটটা আসছে আর কি। হ্যাঁ, ডেভঅপস হচ্ছে ডেভেলপার আর অপারেশন দুই জায়গারই আইডিয়া মাথায় রাখবে। সো একটা হচ্ছে ব্রিজ, যেরকম সিস্টেম অ্যানালিসিস হচ্ছে বিজনেস স্টেক হোল্ডার বা ডেভেলপার মধ্যে ব্রিজ, এরকম ডেভঅপসটা হচ্ছে ডেভেলপার এন্ড অপারেশন টিমের মধ্যে ব্রিজ। ডেভঅপস কি করবে? সে ডেভেলপার টিমকে বলবে, বা ডেভঅপসরাই হচ্ছে এখন ডেভেলপার বা অপারেশন দুটাই কাজ করে। সে বলবে কি যে তোমাকে আমি একটা এনভায়রনমেন্ট সেট আপ করে দিচ্ছি, হ্যাঁ, তোমার উইন্ডোজে করার দরকার নাই, তুমি উবুন্টুতে করবা। আমি ওকে এনভায়রনমেন্ট সেট আপ করে দিছি, ওকে একটা লিঙ্ক দিয়ে দিছি বা আইপি দিয়ে দিছি, যে তুমি এখানে প্রজেক্টটা কোডটা রান করাবা, ডিপ্লয় দিবা, আর কোথাও তোমার মুভ করার দরকার নাই। এবং ডেভঅপস কি করবে? ওই এনভায়রনমেন্টে ডেভেলপারকে মাঝে মধ্যে বলতে পারে, হ্যাঁ, যে তুমি কোডটা এভাবে করো। কারণ কোডের মধ্যে কিন্তু অনেক রাউটিং এর ব্যাপার স্যাপার থাকে, এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাবে, বা নেটওয়ার্কিং এর রাউটিং ব্যাপার থাকে। ওগুলো হচ্ছে ওকে বলে দিবে যে হ্যাঁ তুমি কোডটাকে এভাবে করতে হবে। মাঝে মধ্যে যখন একটু ইস্যুস হয় তখন ওকে বলা লাগে। যাই হোক, ডেভেলপের এক্সপিরিয়েন্স লাগবে ডেভঅপস এর। সো সে বলবে কি যে তুমি কোডটাকে এভাবে করো, তাহলে হচ্ছে আমি আমার এনভায়রনমেন্টটাকে, মানে ট্রাফিক, ইনবাউন্ড বা আউটবাউন্ড ট্রাফিক গুলো আমি কন্ট্রোল করতে পারবো। ইনবাউন্ড আউটবাউন্ড মানে কি বোঝাচ্ছি, যে আমি যখন হচ্ছে ওয়েবসাইটে ইন্টারেকশন করতেছি, তখন আমি কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারকে, আবার সার্ভার আমাকে কিছু দিচ্ছে। ইনবাউন্ড আউটবাউন্ড ট্রাফিক বা এইচটিটিপি রিকোয়েস্ট আদান প্রদান হচ্ছে, এগুলো ফিক্স করতে হবে ঠিক মতো। এই কোডিং এর নলেজ গুলো বলতে হবে যে তুমি কোডটা এভাবে করো, এটা ডেভঅপস টিম বলবে। এরপর যেহেতু ওকে আমি একটা এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছি যে তুমি লিনাক্সেই করবা বা উবুন্টুতে করবা বা উইন্ডোজেই করবা, আর কোথাও মুভ করবা না। সো আমি ডেভেলপমেন্ট সার্ভারে যেই
এনভায়রনমেন্টটা সেট আপ করেছে সেটা আমি স্টেজিং এও করব, প্রোডাকশনেও করব। এখন স্টেজিংটা কি হয়তো অনেক আইডিয়া আছে, জাস্ট একটু ব্রিফ। ডেভেলপমেন্টটা হচ্ছে আমি টেস্টিং করতেছি, আমার ডেভেলপার ইচ্ছা মতো উড়াধুরা কোড করতেছে, কোনো সমস্যা নাই। আর স্টেজিংটা হচ্ছে কি প্রোডাকশনে আমি ডিপ্লয়মেন্ট করার আগে, প্রোডাকশন মানে কি রিয়েল জায়গায় আমি ডিপ্লয় করছি, ওটা করার আগে আমি স্টেজিং এ হচ্ছে কিছুক্ষণ রান করে দেখবো বা কয়দিন রান করে দেখবো যে না ঠিক আছে সব, এবং আলটিমেটলি স্টেজিং এ স্টেবল ভার্সনটা আমরা হচ্ছে প্রোডাকশনে লঞ্চ করে সবাই। সো সিকোয়েন্সটা কি প্রথমে ডেভেলপমেন্টে কাজ করে, তারপর স্টেজিং, তারপর প্রোডাকশন। সো স্টেজিংটা কাইন্ড অফ প্রোডাকশনে যাওয়ার আগে কোনো ইস্যু হচ্ছে নাকি এটা চেক করে। যাই হোক, স্টেজিং, ডেভেলপমেন্ট আর প্রোডাকশন তিন জায়গায় আমি সেম এনভায়রনমেন্ট রাখলাম। হ্যাঁ, এই সব এনভায়রনমেন্ট সেট আপ বা ডিপেন্ডেন্সি বা প্যাকেজ বা লাইব্রেরি ইস্যুগুলো ডেভঅপস এর কাজ ওরা নিজেরাই করে দিবে, যার কারণে এই অপারেশন টিম আর ডেভেলপারের মধ্যে যে ঝামেলাটা হতো সেটা হবে না। So, আগে কি হইতো, ডেভেলপার একটা এনভায়রনমেন্টে করতো, অপারেশন টিম আরেকটা এনভায়রনমেন্টে ডিপ্লয় করতো, মিলতো না, ঝামেলা হইতো, প্রোডাকশনে কাজ করতো না, ক্লায়েন্ট হচ্ছে গরম হয়ে যেত। আর এখন ডেভঅপস কি করতেছে যে না আমি সবার জন্য সেম এনভায়রনমেন্ট রাখবো, একটু এদিক সেদিক হবে না, সবাই সেম জায়গায় কাজ করবা, সেম ভাবে কাজ, সেম কোডে কাজ করবা, তাহলে কোনো ঝামেলা হবে না। এই ধরনের কন্ট্রোল হচ্ছে ডেভঅপস কাজ করবে। বাট এটা জাস্ট একটা ভেগ কি বলবো মেথোলজি। হ্যাঁ, এখানে আরো অনেক পার্ট আছে, ডেভঅপস এর কাজ শুধু এইটুকুর মধ্যে লিমিটেশন না, ডেভঅপস এর অনেক পার্ট আছে, এমএল অপস আছে, এআই অপস আছে, ফিন অপস আছে, হ্যাঁ সেক অপস আছে, সিকিউরিটি অপস, অনেকগুলো অপশন আছে। যাই হোক, why DevOps? Before DevOps, operation and development teams were working in an isolated environment. হ্যাঁ, সবাই সবার এনভায়রনমেন্টে কাজ করতো। তারপর হচ্ছে কি যেটা বললাম যে টেস্টিং আর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস মোস্টলি ওয়ার পারফর্ম ইন এ আইসোলেটেড ম্যানার। হ্যাঁ, আমি হচ্ছে আইসোলেট জায়গায় কাজ করতেছি, অপারেশন টিমের সাথে আমার কোনো যোগাযোগই নাই, কথাই বলে না ওদের সাথে আমার। তারপর 1 মাস কাজ করার পরে যখন অপারেশন টিমকে আমি বুঝে দিছি তখন কাজ করে না প্রজেক্টটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমার DevOps আসার আগে ঝামেলা ছিল। আচ্ছা, দেখেন operational coding teams generally had different timeline, did not have proper synchronization that results in further delay. Human production errors were deployed during manual code conduction. আচ্ছা, আরেকটা কথা, DevOps আসার আগে সবাই হচ্ছে আগে ম্যানুয়ালি ডিপ্লয় করতো। হ্যাঁ, ম্যানুয়ালি ডিপ্লয় করতো, এখন হচ্ছে অটোনোমাস। হ্যাঁ, আমি মনে করেন গিটহাবে একটা লেটেস্ট কোড বা ভার্সন আমি মানে দিয়ে দিলাম, পুশ করে দিলাম গিটহাবে। যদি গিটহাব করে থাকেন তাহলে বুঝবেন আপনাদের ল্যাবে গিটহাব আছে, সমস্যা নেই। তখন গিটহাব যখন হবে তখন ওয়েব হুক ট্রিগার থেকে সে হচ্ছে পাইপলাইন ডিপ্লয় করবে, পাইপলাইন রান করার মাধ্যমে সে লেটেস্ট কোড যেটা গিটে পাইছে সেটাকে সে সার্ভারে আপলোড করবে, অটোনোমাস, আপনাকে ধরাই লাগবে না। সো যার কারণে যেটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে কোডটাকে ডিপ্লয় বা কমান্ড লিখে ম্যানুয়ালি কোডটা কাজ করা লাগতেছে না। হ্যাঁ, মনে করেন আমি একটা কোড লিখছি, মনে করেন ড্যাশবোর্ডের কালার সাদা থেকে কালো করছে, এটা আপনাকে ম্যানুয়ালি আবার কোড কষ্ট করে ডিপ্লয় করা লাগবে না, আপনি জাস্ট কোডটাকে পুশ করবেন ও অটোমেটিক আপনাকে সার্ভারে ডিপ্লয় করে দিবে চেঞ্জটা, আপনি তখন ইনস্ট্যান্ট দেখতে পারবেন যে আমার ড্যাশবোর্ডটা সাদা থেকে কালো হয়েছে নাকি। ম্যানুয়াল ইন্টারভেনশনটা কমানো হয়েছে ডেভঅপস আসার পরে। আচ্ছা, the development team worked on the software, developing it, making sure that the code worked perfectly. After hours of hard work and lots of trial and error, the team releases a code which has to be executed by the operations team, which is responsible for the release and operation of the code. যেটা বললাম, কোড করলো আর অপারেশন হচ্ছে রিলিজ করবে। আর অপারেশন টিম হচ্ছে অ্যাপ্লিকেশন বাগ বা কোনো ঝামেলা টামলা আসলে সেও দেখবে। এখন এই ক্ষেত্রে ডেভঅপস এর কাজ কি? টু ব্রিজ দ্য গ্যাপ, ডেভেলপমেন্ট টিম এন্ড অপারেশন টিমের কোলাবোরেশন করবে ডেভঅপস। The development team encapsulates their code in a container, which is a lightweight software environment. Container কি আমরা আসতেছি। When the developers were done with their work, they would simply pass on the container along with the code to the operation team, and the ops will run this container along with the code, and it worked as expected. যেটা যে বললাম আইসোলেটেড এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্ট সেটআপ করে দিলাম,
সেটাই হচ্ছে কন্টেনার। এখন অনেকগুলো কন্টেনার টুলের নাম হচ্ছে আমরা দেখব। এর আগে একটু দেখি, ডেভঅপসে হচ্ছে 8টা স্টেজ আছে। দেখেন এগুলো কন্টিনিউ হতেই থাকে। প্রথমে প্ল্যানিং, তারপর মনিটর করে, তারপর অপারেট, ডিপ্লয়, রিলিজ, টেস্ট, বিল্ড, কোড। হ্যাঁ, এটা আমরা দেখবো স্টেপ গুলা আরেকটু আছে। কোড ফার্স্টে হচ্ছে ডেভঅপস আমাদের কাজ কি, স্টেপস অফ ডেভঅপস কোড। তো প্রথমে কোড স্টেজে আমরা নর্মাল বুঝতে পারতেছেন কোডিং করব, একটা সফটওয়্যার বিল্ড করতেছি ডেভঅপস লাইফ সাইকেলে, যেখানে হচ্ছে আমরা কোডটাকে বিল্ড করলাম। এখন কোড যখন কাজ করা শেষ তখন হচ্ছে আপনার বিল্ড করা লাগবে। এখন বিল্ডটা বলতে কি বোঝানো হয়, যদি আপনার শুধু 370 করে থাকেন তাহলে দেখবেন শুধু পিএইচপি তে বিল্ড বলে কিছু নাই, অ্যাকচুয়ালি জাস্ট দিতেছেন আপলোড হয়ে গেল। কিন্তু বিল্ড হচ্ছে মনে করেন জাভার প্রজেক্ট, স্প্রিং বুট। হ্যাঁ, স্প্রিং বুট প্রজেক্টে যদি আসি, ও হচ্ছে একটা আর্টিফ্যাক্ট বিল্ড করে দেয়, বা বিল্ড টুল একটা বিল্ড করে দেয়, জার ফাইল বা ওয়ার ফাইল, জার ফাইল বা ওয়ার ফাইল। যেমন এটা কিরকম এক্সাম্পল, যেমন আমরা সফটওয়্যার অনেক সময় ইনস্টল দিই তখন এক্সি ফাইল থাকে না, এটা কিন্তু একটা বিল্ড টুল। পুরা কোডটাকে আমি কম্প্রেস করে একটা জায়গায় রাখছি, যেটা আমি জাস্ট রান করব, আমার কোডটা রান করবে। তো স্প্রিং বুট কিন্তু অনেক বড় কোড হইতে পারে। হ্যাঁ, তারপর আমি একটা বিল্ড কমান্ড লিখলাম, সে হচ্ছে পুরা কোডটার ফাংশনালিটিসটাকে একটা ছোট একটা ফাইলে নিয়ে আসতো, যেটাকে জার ফাইল বলে বা বিল্ড ফাইল। ওটা জাস্ট ওইটাই হচ্ছে আমি আমার সার্ভারে রেখে দিলাম, কাজ করবে, পুরা কোড রাখা লাগবে না। এইটাই হচ্ছে বিল্ড, একটা এক্সাম্পল। আবার বলি, নর্মালি পিএইচপি বা রিঅ্যাক্টে বলেন, ওখানে হচ্ছে কোনো বিল্ডের কাজ নাই। কিন্তু স্প্রিং বুটের ক্ষেত্রে কি দেখলেন, আপনি একটা পুরো কোডটাকে একটা বিল্ড কমান্ড দিয়ে একটা একটা ফাইল বানালেন, জার ফাইল, যেরকম আমরা জিপ ফাইল বানাই ওরকম জার ফাইল বানালেন বা ওয়ার ফাইল বানালেন, এবং আমার সার্ভারে পুরো কোড রাখার দরকার নাই, জাস্ট ওই আর্টিফ্যাক্টটা রাখলেই ইনাফ। ওইটাই খালি রান হলে আমার সার্ভারটা চলবে বা সফটওয়্যারটা চলবে। আর টেস্ট তো বুঝতে পারতেছেন, আমার এই যখন হচ্ছে আমি কোডটাকে গিটহাব থেকে নিয়ে হচ্ছে সার্ভারে ডিপ্লয় করব, তখন পাইপলাইন যে চালাচ্ছি, এই পাইপলাইনের ভিতরে আমি বিভিন্ন টেস্ট টুল রাখতে পারবো, যে এই কোডের মধ্যে কোনো ভালনারেবিলিটিস আছে নাকি, কোডের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, বা টেস্টের কোড গুলো আমি লিখে রাখতে পারি। এটার জন্য হচ্ছে টুল হচ্ছে সেলেনিয়াম আছে একটা। হ্যাঁ, আর রিলিজ হচ্ছে কি, এ প্রসেস ফর ম্যানেজিং, প্ল্যানিং, শিডিউলিং বা কন্ট্রোলিং দ্য বিল্ড ইন ডিফারেন্ট এনভায়রনমেন্টস আফটার টেস্টিং অ্যান্ড বিফোর ডিপ্লয়মেন্ট। রিলিজটা হচ্ছে বেসিক্যালি আমি সার্ভারে রিলিজ করে দিচ্ছি বা সার্ভারে হচ্ছে ডিপ্লয় করে দিচ্ছি, সেটাই। হ্যাঁ, মনে করেন নর্মালি বাংলাদেশে শুক্রবারে সবাই প্রোডাকশনের ডিপ্লয়মেন্টটা দেয়, প্রোডাকশন ডিপ্লয়মেন্টটা শুক্রবারে দেয়, মাসের শেষে বা একদিন আগে আর কি, শনিবার যদি কারো অফিস থাকে, কারণ একজন তো অবজার্ভ করা লাগে। তো এটা হচ্ছে রিলিজের কাজ, মানে আমি কোন সময় দিব বা কখন দিব বা মনিটর করব। আচ্ছা, the phase gets all artifacts, code files of the application ready and deploy by executes them on the server. তাহলে রিলিজটা হলো কি, আমি হচ্ছে প্ল্যানিং করলাম যে কখন ডিপ্লয় দিব। হ্যাঁ, আমি শুক্রবারে দিব নাকি শনিবারে দিব, এটা আমি শিডিউল করলাম, বা কি কি প্ল্যানিং ওই দিন, ওটা হচ্ছে রিলিজ। আর ডিপ্লয়ের কাজ হচ্ছে কি, আমি অ্যাকচুয়াল কোড বা বিল্ড আর্টিফ্যাক্টটা আমি হচ্ছে সার্ভারে ডিপ্লয় করব। আর অপারেট, তারপরে অ্যাপ্লিকেশনটা রান করা শুরু করলো ডিপ্লয়মেন্টের পরে, সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনার রিয়াল ওয়ার্ল্ড সিনারিও চেক করলো, এটা হচ্ছে অপারেট। আর মনিটর, সেটা বুঝতে পারতেছেন, কোনো সফটওয়্যার যদি আমার কোনো ঝামেলা থাকে সেটা সে অবজার্ভ করার জন্য হচ্ছে মনিটরিংটা ইউজ করা হয়, মনিটরিং টুল। আর প্ল্যানিংটা হচ্ছে কি, আমার এই যে একটা স্প্রিন্ট বা রিলিজ বা ডিপ্লয়মেন্ট করলাম একটা ভার্সন, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাইলাম, এবং এইটা আমরা নেক্সট স্প্রিন্টে আমরা আরেকটু ভালো করতে পারি নাকি, সেটা হচ্ছে আমার প্ল্যানিং স্টেজের কাজ। এই জন্য বলে কি,
যে প্রথমে হচ্ছে আপনি প্রথম ভার্সনে প্ল্যান করলেন, ভার্সন 1-এ, হ্যাঁ, তারপর হচ্ছে ওটাকে মনিটর, আচ্ছা প্রথমে কোড থেকে শুরু করি, এখান থেকে এইভাবে যাচ্ছে, সরি। প্রথমে আপনি ভার্সন 1-এ কোড করলেন, তারপর এটাকে বিল্ড করলেন কোডটাকে, তারপর আমি টেস্ট করলাম যে কোনো ঝামেলা আছে নাকি, তারপর প্ল্যান করলাম যে আমি রিলিজ করবো কবে, হ্যাঁ, এরপর আমি ডিপ্লয় দিলাম সার্ভারে, এরপর ক্লায়েন্ট হচ্ছে দেখলো আমার অ্যাপ্লিকেশনটা রান করতেছে নাকি, আর আমরা মনিটর করতেছি যে কোনো ঝামেলা আছে নাকি, বা কোনো বাগ আছে নাকি, বা কোনো সাসপিশিয়াস বিহেভিয়ার আছে নাকি, বা র্যাম বা সিপিইউ ইউসেজ ঠিক আছে নাকি, এগুলো দেখলাম। তারপর আবার এই ফিডব্যাকের উপর আমরা হচ্ছে প্ল্যান করলাম যে ঠিক আছে আমি এই স্প্রিন্টে এই ইস্যুগুলো পাইছি, সবগুলো ওকে, ঝামেলা নেই। দেন ওই ফিডব্যাকের উপর আমরা হচ্ছে ভার্সন 2-তে আরেকটু ইমপ্রুভমেন্ট বা আবার কোড করব। এটা হচ্ছে একটা সাইকেল, চলতে থাকবে। আচ্ছা, এখন আমরা যে 8টা স্টেপ পড়লাম, এই 8টা স্টেপের জন্য টুল আছে অনেক। প্ল্যানিং এর জন্য একটা টুল আছে, কোডিং এর জন্য একটা টুল আছে, অনেক টুল আছে ডেভঅপস এর, হ্যাঁ। আচ্ছা, এভরিথিং শুড বি কন্টিনিউয়াস, যেটা বললাম, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস টেস্টিং। আমরা ইনস্ট্যান্ট ভাবে হচ্ছে একটা কোড করলাম, ওটাকে বিল্ড করলাম, ডেভেলপমেন্ট সার্ভারে আপ করলাম, চেঞ্জ করে দেখতে পারলাম। এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস টেস্টিং এ বললো যে আমি হচ্ছে মনে করেন আজকে একটা বাগ ফিক্স করলাম, ওটা ডেভেলপমেন্ট করা শেষ, তারপর হচ্ছে ওটাকে টেস্ট করলাম সাথে সাথে, তারপর যদি ওটা কাজ করে ওটা হচ্ছে আমি মেইন কোডের সাথে মার্চ করে দিলাম, ইন্টিগ্রেট করে দিলাম, তারপর ওটা আমি ডিপ্লয় করে দিলাম ডেভেলপমেন্ট সার্ভারে। প্রোডাকশনের কথা আসছে না, ডেভেলপমেন্ট সার্ভারে। ডেভেলপমেন্ট সার্ভারে আমি ডিপ্লয় করে দেখলাম যে ঠিক আছে কাজ করতেছে সার্ভারে আমার, তারপর আমি মনিটর করলাম যে আসলে অন্যান্য কোনো সমস্যা হচ্ছে নাকি। এটা জাস্ট কন্টিনিউয়াস এক্সাম্পল। এখন টুলগুলো দেখি আমরা। কোডিং এর জন্য আমরা হচ্ছে গিট, জিরা বা এক্লিপস। এক্লিপস হচ্ছে জাভার জন্য ইউজ করেন মেইনলি, জিরা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কোডিং এর জন্য ইউজ করা হয়, আর গিটটা হচ্ছে কোড ভার্সনিং টুল। আর মেইবেন হচ্ছে জাভার যে আর্টিফ্যাক্ট বিল্ড কথা বললাম, যে জার ফাইল ক্রিয়েট করতে হবে, এটার জন্য হচ্ছে মেবেন টুলটা ইউজ করা হয়। অনেকগুলো টুল আছে, হ্যাঁ। তারপরে অ্যাপাচি অ্যান্ট আছে, আর টেস্টিং এর জন্য সেলেনিয়াম আছে, হ্যাঁ। আর রিলিজ, এই যে পাইপলাইন, পাইপলাইন যে বিল্ড করতেছি এটার জন্য হচ্ছে জেনকিন্স আছে, পপুলার। জেনকিন্স অনেকগুলো প্লাগ ইন থাকে ম্যানুয়াল, ওগুলো আমরা ইউজ করতে পারি। আর ডিপ্লয় করব, এই যে শেপ, অ্যানসিবল, এগুলো হচ্ছে আইএসি টুল, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, এগুলো অটোমেশন টুল। এটা যদি আপনাদের জানার ইচ্ছে থাকে বলেন, আপাতত লাগবে না বোঝা, বাট যদি জানতে চান বলেন, আমি এক্সপ্লেন করব। আচ্ছা, দেন হচ্ছে মনিটরিং জন্য এখানে আরো অনেকগুলো আসলো, ওগুলো লেখা নাই, গ্রাফানা আছে, হ্যাঁ, এখানে ন্যাগিওস দিছে, অনেকগুলো টুল আছে মনিটর করার জন্য। এগুলো হচ্ছে ডেভঅপস টুল। এখন মনে করেন এত টুল আছে, আমি সবগুলো তো শেখা পসিবল না। আপনি যে কোনো একটা ভালো মতো শিখলে বা এগুলো শিখা ওরকম কঠিন কিছু না, হ্যাঁ। আর এগুলো শিখাটা উচিত, কারণ কি যখন আপনারা বের হবেন গ্রাজুয়েশনের পরে, তখন সিভির মধ্যে দুই একটা টুল এগুলো দেখলে মনে করেন আপনি স্ট্যান্ড আউট করবেন, কারণ সবাই তো আপনারা কোডিং পান, সবাই লিখবে যে পাইথন পাই, জাভা পারি, রিঅ্যাক্ট পারি, বাট কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু যদি না করেন তাহলে আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন না ফ্রেশারদের মাঝখানে, কারণ কম্পিটিশন তো অনেক বেশি, রাইট? আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। এরপর হচ্ছে ইনফরমেশন সিস্টেম রোলস। এটা হচ্ছে আমরা ফিউচার থিওরি আরো দেখবো, জাস্ট আমি একটু ওভারভিউ দিই। সিস্টেম অ্যানালিস্টের কাজ থেকে আমরা বুঝছি, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে কি সিস্টেম অ্যানালিস্টের আরেকটা লেয়ার উপরে থাকে, থাকতে পারে না থাকতে পারে। তার কাজ হচ্ছে সে শুধু বিজনেস উপর ফোকাস করবে, বিজনেসের রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করবে, হ্যাঁ। এখন সে থাকতে পারে নাও থাকতে পারে, ডিপেন্ড। সে হয়তো আপনার সিস্টেম অ্যানালিস্টের সাথে কথা বলে দেখবে। আর ইনফ্রাস্ট্রাকচার অ্যানালিস্ট হচ্ছে কে, আপনার নেটওয়ার্ক বা আদার ডিজাইন, হ্যাঁ, যেটা বললাম যে ফ্রন্ট এন্ড থেকে ডেভেলপমেন্টে নেটওয়ার্কটা কিভাবে যাবে বা এসটিডি রিকোয়েস্টটা কিভাবে যাবে,
ডিজাইন গুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যানালিস্টের কাজ, জাস্ট ওভারভিউ। আর চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যানালিস্ট কি? ওর কাজ হচ্ছে আপনার কোম্পানিতে কোনো চেঞ্জ আসলে সব এমপ্লয়িকে ওই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করানো ওর হচ্ছে কাজ। সো ফর এক্সাম্পল, আপনি কোম্পানির জন্য প্রথমে নতুন একটা সফটওয়্যার নিয়ে আসছেন, এখন ওই সফটওয়্যার নিয়ে, আচ্ছা ভালো এক্সাম্পল তো এখনই আছে, আপনাদের ইউসিস 2.0 বা কানেক্ট, এই যে এটার সাথে যে আপনাদের অ্যাডাপ্ট করানোর জন্য যদি কেউ থাকতো, সে হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যানালিস্ট। আর প্রজেক্ট ম্যানেজার হচ্ছে কি, পুরা প্রজেক্টের কাজটাকে সে ওভারসি করে আর কি। এই হলো হচ্ছে আমাদের লেকচার 1। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এই লেকচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিস্টেম অ্যানালিস্টের কাজগুলো, ডেভঅপস এর পার্ট গুলো, আর মেথোডোলজি। এই তিনটা হচ্ছে মেইন পার্ট। আদার্স গুলো পড়বেন অবশ্যই, বাট এটা হচ্ছে নরমালি ইম্পর্টেন্ট আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন। হ্যালো, এনিওয়ান? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। আচ্ছা, তাহলে স্যার স্লাইড জি, গুলো কি শেয়ার করা থাকবে হ্যাঁ স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি শেয়ার করে দেবো আজকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আসেন, আমি কনসালটেশনের টাইম দিয়ে দিব, যেহেতু এখনো হচ্ছে টাইমগুলো একটু গুছানো হয় নাই। তো আমি ভেবেছিলাম হয়তো নর্মালি ফার্স্ট ক্লাস তো অনলাইনে হয়তো নিব না, বাট আমার একটু আর্জেন্ট ইস্যু থাকার কারণে হচ্ছে